কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। লোকসভার দখলদারি, আর লোকসভার দখলদারিতে আজ আপনাদের সঙ্গে আমি সব্যসাচী, আর আমার সঙ্গে রয়েছেন আজকের আলোচনায় বিশিষ্ট সাংবাদিক তথা এক্সপ্রেস নিউজের সম্পাদক এবং কর্ণধার শ্রী মদন সিং। মদনদা, স্বাগত আজকের অনুষ্ঠানে তোমাকে। আমরা আগামীকালও আমরা আলোচনা করেছিলাম, আমরা যেহেতু লোকসভার দখলদারি নিয়ে করছি, বিভিন্ন জেলার বিভিন্ন যেভাবে যতগুলো প্রার্থী আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে 42টি আসন, সেই 42টি আসনে যারা লোকসভার প্রার্থী তারা তাদের এলাকায় কিভাবে কাজ করছেন, তাদের প্রচার কি, বিভিন্ন জায়গাগুলো তুলে ধরছি। তার মধ্যে থেকেও গত 31 তারিখে যেভাবে একটি মানে কালবৈশাখীর যে তাণ্ডব, সেই তাণ্ডবের যা নমুনা, সেটাও আমরা গতকাল আলোচনার মধ্যেও ছিলাম। আজকেও তার একটা কি পরিস্থিতি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওখান থেকে আলিপুরদুয়ার থেকে নিজে সরে এসছেন, কিন্তু ওখানে এই মুহূর্তে অরূপ বিশ্বাসও আজকে গিয়েছিলেন এবং অরূপ বিশ্বাস এলাকায় পরিদর্শনও করেছেন এবং কোথায় কিভাবে ত্রাণ পৌঁছানো যাবে সেই জায়গাটার উপরেও নজর রেখেছেন। আমাদের আলোচনার যেমন ওই ত্রাণ সংক্রান্ত বা কালবৈশাখী সংক্রান্ত বিষয়ে যেমন থাকবে, সেরকম লোকসভা নির্বাচনের যে বিভিন্ন জায়গাগুলো কি পরিস্থিতি হয়েছে বিভিন্ন জেলা, আমরা কয়েকটি জেলাকেও আজকে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আপনাদের মানে দর্শকদের সামনে তুলে ধরবো এবং আলোচনার মাধ্যমেও সেই জায়গাটা পরিষ্কার করবো। তো প্রথম কথা হচ্ছে আলিপুরদুয়ারে দাদা, যেটা আজকে গতকাল মুখ্যমন্ত্রী তো নিজে সরজীবনে পরশু রাত থেকে এখানে ছিলেন এবং আজকে উনি চলে এলেও অরূপ বিশ্বাসকে ওখানকার জন্য দায়িত্ব দিয়েছে এবং আমাদের কাছে যে খবর আছে তাতে সেই অনুযায়ী যে ত্রাণ সামগ্রীগুলো ঠিক জায়গায় যাতে পৌঁছায় তার জন্যও একদম যথেষ্টভাবে একদম পরিকল্পনা করে সেটা চলছে। যদিও বিরোধীরা এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন, তো তাতে যায় আসে না, এখন মানুষের কাছে সঠিক সময়ে ত্রাণ পৌঁছানো নিয়ে কথা। তো আমাদের নজর আছে আলিপুরদুয়ারের দিকে। এখন আলিপুরদুয়ারের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য রয়েছি আর কি, চেষ্টাও করছি যে কিভাবে তার কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে আছে সেটা জানার জন্য। কিন্তু দাদা, এই যে রাজনীতির জায়গাটা সেটা কিন্তু থেকেই গেছে। আজকে দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করেছে যে এই ধরনের এই বন্যা বা যে এই ঘটনার বিপর্যয় এলেই তৃণমূল কংগ্রেস লাভবান হয় এবং এটাকে শাসক দল এটাকে যদিও মানে এটাকে খণ্ডন করার চেষ্টা করেছে, কিন্তু কুকথার রাজনীতিতে রয়েই গেছে। দেখো, একটা কথা তোমাকে আমি একটা বলি, ন্যাচারাল ক্যালামিটির যে ডিজাস্টারগুলো হয় না, সেইগুলোতে কিছু সুযোগ সন্ধানী লোকেরা ফায়দা তোলে, এটার মধ্যে কোনো অভিযোগ নেই। এবং এই শাসক দলের উপরে আমফান নিয়েও একটা অভিযোগের তীর উঠেছিল, এটা আলাদা ব্যাপার। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে যেভাবে তোমার মানে 4 মিনিটের ঝড়ে নর্থ বেঙ্গলের 3টে জেলা পুরো লণ্ডভণ্ড হয়ে গেছিল এবং তারপরে মানে মুখ্যমন্ত্রী নিজেও একটু উন্ডেড ছিলেন এবং আমার মনে হয় বহুদিন পরে উনি শুধু কৃষ্ণনগরে একটা জনসভা সেরেছিলেন সবে, তার মধ্যে যেভাবে ওইখানে পৌঁছেছেন, উনি পৌঁছেছেন, রাজ্যপাল পৌঁছেছেন, বিরোধী দলনেতা পৌঁছেছেন এবং ওভারঅল মানে ডিজাস্টারটা যেহেতু বড়, মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব বেশি, তারপরেও কিন্তু মানে যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে, পার্টিগতভাবে কিন্তু কেউ কোনো ঘোষণা বা মানে রিলিফের কাজ সেইভাবে না করতে পারলেও প্রশাসনিক স্তরে কিন্তু এটা ঘটনা যে বড় ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু প্রশাসনের দিক থেকে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে। এবং আজকে সকালবেলাও আমি কয়েকটা টিভিতে দেখছিলাম যে ত্রাণ সামগ্রী যেভাবে মানুষের তো কিছুই বাঁচেনি, মানে ধরো তিরপাল পেতে মানুষ এখন কাপড় জামা কিছুই নেই, সেইগুলো নিয়ে করছে। তো একটা চেষ্টা হচ্ছে, একটা সৎ উদ্দেশ্য আছে। এবার ধরো আমি
তুমি সাংবাদিকতা করি, তা আমাদের কাজ হচ্ছে সাংবাদিকতা করা। তো আমরা সাংবাদিকতা করব, রাজনীতিবিদদের কাজ হচ্ছে রাজনীতি করা, তারা তাদের জায়গাতে রাজনীতি করবে। তো এটা তো স্বাভাবিক, কিন্তু এইটুকুনি বলা যেতে পারে যে ইমিডিয়েট রিলিফ পাঠানো হয়েছে এবং তারা সর্বস্তরে দলগত নির্বিশেষে কিন্তু তারা ওইখানে ত্রাণ সামগ্রী পেয়েছে এবং পরিস্থিতি অনেক আমাদের স্ক্রিনে দাদা আমরা দেখাচ্ছি গ্রাউন্ড জিরোর ছবি, কি পরিস্থিতি হয়ে আছে ওখানে গ্রাউন্ড জিরোতে, সেই জায়গাটা আমরা আমাদের স্ক্রিনে ধরছি এবং আমাদের যে প্রতিনিধি সুমিত কারজাই যে আলিপুরদুয়ারে, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ, বোধহয় আমাদের কাছে অরূপ বিশ্বাসের একটা বাইট আছে, পিসিআর কে বলবো একটু লেটেস্ট কি আছে একটু চালাতে, তাহলে একটু জিনিসটা আলোচনা এবং বুঝতেও অনেকটা সুবিধা হবে। তো এটা আছে আমাদের, আমরা এর মধ্যেই চেষ্টা করব সুমিতকে ধরার। হ্যাঁ, অরূপ বিশ্বাস কি বলছে একটু শুনি। এখানে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে বড় বড় শিলাবৃষ্টিতে মানুষের চাল, কারুর অ্যাডভেস্টার, কারুর টিন, সেগুলো ফুটো হয়ে গেছে। তো প্রশাসন অত্যন্ত তৎপর এবং প্রশাসনিক দ্রুততার ভূয়সী প্রশংসা করছি। আমি সমস্ত মানুষের সঙ্গে কথা বললাম, তারা সকলে খুশি যে প্রশাসন যেভাবে কাজ করেছে। প্রশাসন এবং সরকার যৌথভাবে আজকে মানুষদের পাশে আছে এবং মানুষও সেটা বুঝতে পেরেছে, তারাও দুহাত তুলে আশীর্বাদ করছে। কত গাড়ি এখানে তাও একত্রিত রয়েছে? সরকারের তরফ থেকে সব রকম সহযোগিতা, সরকার এবং প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে এবং সেটা আমি মানুষের সবার সঙ্গে কথাও বললাম, তারাও প্রত্যেকে অত্যন্ত খুশি। শরণার্থী শিবিরে আছে নাকি? না, যারা ছিলেন সবাই আস্তে আস্তে নিজের বাড়িতে চলে গেছে। দাদা, এখানকার মানুষের মানে যেটা দাবি যে টিনের ব্যবস্থা করা, আপনিও জানেন যে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, কোনো কমিটমেন্ট আমরা করতে পারি না। আমি বারবারই বলছি সরকার এবং প্রশাসন দ্রুততার সঙ্গে সব ব্যবস্থা করেছেন, আরো যা বাকি আছে সেটা শুনলাম আমাদের অরূপ বিশ্বাস কিভাবে কি পরিস্থিতির মধ্যে যেটা আমরা আলোচনা করছিলাম, অরূপ বাবু সেম কথা বললেন যে প্রশাসন এবং সরকার যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, এবং উনি ওইখানে স্ট্যান্ড বাই, উনি রাজ্যের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ওনাকে ওইখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও ওনাকে সিএম নিয়ে গেছিলেন সাথে এবং ওনাকে ওইখানে ছেড়ে এসে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে এসছেন এবং অরূপ বাবুর কাজ নিয়ে কোনো আমরা এর মধ্যে আমরা কথা বলে নেব সুজিত কারজি, আলিপুরদুয়ারের আমাদের প্রতিনিধি, যে গ্রাউন্ড জিরোতে আছে এবং ওর কাছ থেকে সমস্ত পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সুজিতের সঙ্গে আমরা কথা বলি। সুজিত, কি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার? দেখো, গত রবিবার বিকেল 4টা নাগাদ থেকে কিন্তু ঝড়ের একটা তাণ্ডব চলেছে, ঘূর্ণিঝড়। তারপর থেকেই জেলার যে নেতারা রয়েছে, সব রাজনৈতিক দল, তারা ঘটনাস্থলে আসছে এবং প্রশাসনের বিডিও, জেলা শাসক তারাও পরিদর্শন করছেন। তবে এই হঠাৎ ঝড়ের কারণে কিন্তু গোটা এলাকা একদম তছনছ হয়ে যায়, লন্ডভন্ড। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের খড়গড়িয়া, তপসিকাতা, 6 মাইল এবং দক্ষিণ কামসিং পূর্বপাড়া, পাশাপাশি কুমারগ্রাম ব্লকেরও বিভিন্ন বিস্তীর্ণ এলাকা ক্ষতি হয়ে যায়। এরপরেই পাশের জেলা জলপাইগুড়ি, সেখানে 6 জনের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী সেখানে ছুটে আসেন রাত্রে বেলায়, সেখানে পরিদর্শন করে খতিয়ে দেখে কিন্তু সোমবার হঠাৎই তিনি হেলিকপ্টার করে আলিপুরদুয়ারে আসেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরিয়ে দেখেন। তবে যে সমস্ত এলাকার সাধারণ মানুষরা কোন রকমে প্রাণে বেঁচেছেন, তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়ে যান কুমারগ্রামটা দেখার জন্য। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস কুমারগ্রাম এলাকায় যায় এবং সব বিষয়ে খতিয়ে দেখেন পরিস্থিতি কি রকম রয়েছে এবং যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে তার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে প্রকাশিক ব্রেক, তাকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি পরিদর্শন করেন। পাশাপাশি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সব থেকে যে এলাকায় বেশি ক্ষতি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী আসছিলেন, সেখানে এখনো বাড়িঘর ভাঙচুর অবস্থায় রয়েছে। অনেকেরই বাসস্থানটুকু নেই, অনেকের ঘরে উনুন ওঠেনি, রান্না বান্না হয়নি, তারা প্রশাসনের সাহায্য চাচ্ছে বারবার। তবে 6 মাইল এলাকায় সেখানে
রিলিফ ফান্ড করা হলেও পূর্বগামী কিন্তু ফান্ড করা হয়নি। এখানকার বাসিন্দারা প্রশাসনের থেকে আর্থিক সাহায্য পাচ্ছে না, শুধু সকালবেলায় নাকি শুকনো খাবার পেয়েছে, তারপর থেকে আর খাবার মেলেনি। তারা বাইরের থেকে কিনে এনে খাচ্ছে এবং আশেপাশে যে ক্লাবগুলি রয়েছে। সুমিত একবার আটকাচ্ছি তোমাকে। আমরা যেটা জানতে চাইছি, মন্ত্রীর যে বাইট তুমি পাঠিয়েছো তাতে মন্ত্রী ক্লেম করছেন যে ওইখানে প্রশাসন এবং সরকার খুব ভালো কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তুমি গ্রাউন্ড জিরোতে আছো এবং তোমার এলাকাতে কালকে সিএম নিজে গেছিলেন, তোমার বাড়ির পাশেই গেছিলেন কালকে, আমরা যেটা তোমার সঙ্গে কথা বলে জানতে পারলাম। আমার বক্তব্য 2-3টে জিনিস। প্রথম কথা হচ্ছে যে ঝড় এসছে, ওই ঝড়ে যা হওয়ার তা হয়েছে, ডিজাস্টার, বড় ডিজাস্টার হয়েছে। তারপরে প্রাথমিকভাবে যেটা হচ্ছে যে মানুষের মানে একটা কোনো স্কুলে বা কোনো বাড়িতে বা কোনো টেম্পোরারি এমন ব্যবস্থা যেখানে মানুষকে শিফট করা হয়েছে, কেন মানে দৈনন্দিনের যে প্রয়োজন সেইটা মানুষ পাচ্ছে কিনা, সেকেন্ড হচ্ছে যে মানুষ খাবার পাচ্ছে কিনা, এবং থার্ড হচ্ছে ওষুধপত্র মানুষ পাচ্ছে কিনা। এইটা প্রশাসন এবং সরকারের কি ভূমিকা আছে এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কি করছে, বা রাজনৈতিক দলের অ্যাপার্ট ফ্রম কোনো মানে ঘোষণা ছাড়া তাদের কর্মীরা কি এগিয়ে এসছে কিছু রিলিফ বা ত্রাণ নিয়ে? কি পরিস্থিতি অ্যাকচুয়াল আজকে, কি পরিস্থিতি? রাজনীতিটাকে যদি একদিকে সরিয়ে রাখি তাহলে কি পরিস্থিতি, তুমি সেটাকে কিভাবে ব্যাখ্যা করবে? প্রথমত বলি, কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম, এখনো পর্যন্ত কিন্তু বিদ্যুতিক লাইন ফেরেনি। তার পরবর্তীতে 6 মাইল এলাকায় যেখানে মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, সেইখানে কিন্তু একটি প্রাইমারি বিদ্যালয়ে ওখানকার লোকজনদেরকে রেখেছে এবং খাওয়ার সব পরিষেবা দেওয়া হচ্ছে। যারা অসুস্থ ছিলেন তাদের কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর ভাস্কর সেন যিনি নিজে গিয়ে চিকিৎসা করিয়েছেন এবং যাদের হাসপাতালে পাঠানোর দরকার, সিটি স্ক্যান করানোর দরকার, তাদের পাঠিয়েছেন। পরবর্তীতে যে জায়গায় মুখ্যমন্ত্রী এসেছেন সেই জায়গায় সবকিছু ঠিকঠাক থাকলেও পাশের গ্রাম কামসিং গ্রাম, সেখানে প্রথমত ব্লক স্বাস্থ্য আধিকারিক সবাই আসলেও, বিডিও আসলেও কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার পর তাদের আর কেউ খোঁজ খবর রাখেননি, এমনই তারা অভিযোগ করছেন। শুধু সকালবেলায় নাকি একবার খাবার দিয়ে গিয়েছিলেন শুকনো মুড়ি চিড়া, তারপর থেকে সেখানে আর খাওয়ারও পৌঁছেনি। বর্তমানে তারা বাড়িতে এরকম পরিস্থিতিতে আগুন জ্বালানোরও পাচ্ছে না, বাড়িতে কোনো কিচ্ছু নেই, চাল ডাল কিচ্ছু নেই, এবং কি বর্তমানে তারা সমস্যায় রয়েছে। তবে স্থানীয় যে ক্লাবগুলি রয়েছে তারা এগিয়ে আসছে এবং খিচুড়ি বিতরণ করছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিজেপি রাজনৈতিক দল, বিজেপির পক্ষ থেকে যারা লোকাল নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু খাবার তুলে দিচ্ছেন প্রতিনিয়ত। এখানে প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে তারা শুধু এসে পরিদর্শন করলেন, কিন্তু কামসিং গ্রামে কোনো তারা সাহায্য করলেন না। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি এসে ত্রিপল বিলি করছিলেন, সে নিয়েও বিতর্কে মুখে পড়ছিলেন। তবে যারা গ্রামবাসী রয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তারা চাচ্ছেন ত্রিপল দিয়ে কি হবে, শুধু একটু জায়গা ঢাকা যাবে, কিন্তু আমরা সেই খাওয়ারটুকু আমাদের পেটে যোগান হলে কিন্তু আমরা চলতে পারি। প্রশাসনের লোকেরা কি করছে? এটা তো ধরো রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপার, কিন্তু প্রশাসনিক দিক থেকে কি ব্যবস্থা হচ্ছে, কিছু আছে খবর? আমার মনে হচ্ছে সুমিতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দাদা। যেটা কিন্তু প্রশাসনিক স্তরে যে ধরো আমরা যেটা মানে আমাদের কথা, সুজিতের কথা অনুযায়ী, যদি সুমিতের কথা যদি সঠিক জায়গা থেকে নিয়ে থাকে বা ওর কাছে যে তথ্য রয়েছে, তাতে যদি একবার সকালবেলায় খাবার পেয়েছে তারপর সারাটা দিন তাদের কোনো খাবার নেই, এটা আর একটা জিনিস তো দাদা জানাই যায় যে যেখানে মন্ত্রীরা বা যেখানে মুখ্যমন্ত্রী গেছেন বা যেখানে মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন সেই জায়গায় তো কাজ তার ভালো হবে, কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতন। পাশাপাশি দেখো, আমি তোমাকে কালকেও একটা কথা বলেছিলাম যে এই ভিজিট গুলো না, যখন মানে ডিজাস্টার হয় তখন এই ভিজিট গুলো প্রশাসনের জন্য কার্স হলেও কিন্তু যারা ভিক্টিমাইজ হয় তাদের জন্য ব্লেসিংস হয়, এবং এতে প্রশাসন সক্রিয় হয়ে একটা বাড়তি চাপ হয় ঠিকই, কিন্তু প্রশাসন সক্রিয় হয়ে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করে।
তো বড় যখন একটা ঘটনা ঘটে না, আমরা দেখেছি তো জীবনে, সেটা আমাদের অভিজ্ঞতা আছে। এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো, তুমি আমাকে একটা কথা বলো, মুখ্যমন্ত্রী হোক, প্রশাসনের লোকেরা হোক, তারা তো সংবেদনশীল মানুষ, ঠিক আছে? তারা তো তাদের স্তরে, ধরো আমাদের এইখানে এই স্টুডিওতে দুজনের বসার জায়গা আছে, এখানে যদি 20 জন এসে বসে, তাহলে আমরা কিভাবে বসাবো? আমাদেরকে তো ম্যানেজ করতে হবে, সামনে তাহলে প্লাস্টিকের চেয়ার লাগাতে হবে। সেই রকম একটা বড় ডিজাস্টার যদি হয়, তাহলে সময় মানে তারা চেষ্টা আছে। আমি সুমিতের কথাতে বা অরূপ বিশ্বাসের কথাতে যা বুঝলাম, যে পরিস্থিতি একদিনের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা একদিনের মধ্যে ক্ষয়ক্ষতির আগেকার পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয়। তো একটু সময় লাগবে, কিন্তু এইটা মানবিক ব্যাপার এবং সবাই চেষ্টা করছে, এইটা ধরে নিতে হবে এবং এইটা করেও, মানে এটা করেও। এইবার ধরো কেউ গেল, ছবি তুললো, অপোজিশনের বিরুদ্ধে কিছু বললো বা সরকারের বিরুদ্ধে কথা বললো, ওটা রাজনীতির একটা পার্ট। কিন্তু কেউ চায় না যে যারা যারা মানে যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারা খাবার পাবে না, তারা রিলিফ পাবে না। এবার এই অ্যারেঞ্জমেন্টগুলো স্থানীয় প্রশাসনের দায়িত্বের মধ্যে আরো বেশি পড়ে যায়, যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট চলছে। এবং আমরা আশাবাদী থাকবো যে এটা হচ্ছে, সুমিত যেটা বলল সেটাতে আরো 1-2 দিন আমরা সেদিকে একটু নজর রাখবো। আমার মনে হচ্ছে পরিস্থিতি ভালো দিকেই এগোবে, এটাই ধরে নিতে হবে আর কি। না, পরিস্থিতি তো সামনের দিকে মানে স্বাভাবিক হওয়াটাই কাম্য, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মানুষগুলো এই মুহূর্তে ওই জায়গায় পড়ে আছে, মাথার উপর তিরপল নেই, এক কথায় মাথার উপর ছাদ নেই, পেটে অন্ন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা পরিস্থিতি, মানে যেহেতু এখানে এটা কারো হাতে কিছু নেই, এবার সরকারের আরো ভূমিকা আরো ভালো হওয়া উচিত। একদম এক কথাতে, এবং প্রশাসনের ভূমিকা আরো, হ্যাঁ, যে শুধু যে এখানে মন্ত্রীরা গেছেন বা সেই জায়গাটা শুধু একা নয়, যে যেখানে ক্ষয়ক্ষতি সব জায়গাটাকেই তাদের দেখা এবং সব জায়গাটাকে সঠিকভাবে পরিবেশ মানে ত্রাণকে পৌঁছানোটা, এটা একটা বড় ভূমিকা নেওয়া উচিত। কিন্তু আমরা আরেকটা জায়গাতে যাবো দাদা, সেটা হচ্ছে যে আমরা শুরুতেও বলেছিলাম বা এর আগেও যেগুলো অনলাইনে আমরা বসেছি সেখানেও বলছি, এই যে কুকথার রাজনীতি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা, মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এমন শব্দের ব্যবহার হয়ে আসছে, যা নিয়ে কিন্তু মানে গোটা রাজ্য জুড়েই এক সময় এক রকমের কথাবার্তা চলছে। এবং শুধু এক পক্ষ নয়, বিরোধীরাও কিন্তু সেই ধরনের কথাই বলছে। আমরা গত 2 দিন ধরে, গতকালকেও আমাদের কালনায় যিনি বিজেপির প্রার্থী আছে অসীম সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন। আমরা বলেছিলাম যে অসীম সরকারের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, তো অসীম সরকার বেশ কিছু মানে কথা তুলে ধরেছেন। আমি এমপিসিআর কে বলবো যে অসীম বাবুর বাইট গুলো আমরা একটু আগে শুনি, তারপরে এই নিয়ে আলোচনায় যাব। ঠিক, বড় দুর্নীতি তো সময় লাগে, ছোট ছোট মাছ ধরতে একটু সময় কম লাগে, কিন্তু মাছ যত বড় হয়, সাগরে যখন জাল ফেলে না, জাল টেনে তুলতে একটু সময় লাগে। কারণ জনগণ জানে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে শাহজাহানকে সমর্থন করা। যে সুন্দরী হিন্দু নারীদের বেছে বেছে নিয়ে, এগুলো বলা যায় না, আমার লজ্জা করে বলতে, তৃণমূলকে ভোট দেওয়া মানে রেশনের চাল চুরি করে বিক্রি করেছে তাদের মন্ত্রী, কোটি কোটি টাকা, এখন তিনি জেলে আছেন, তাকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে যিনি টিএমসি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, কেউ তো জানতো না তিনি অর্পিতার চেয়ারম্যান, আর আসলে যে কে শেয়ারম্যান আর কে ছিল এর চেয়ারম্যান সেটা তো বেরিয়ে যাবে। তাহলে তৃণমূলকে ভোট দেওয়া মানেই ওদের সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানেই হচ্ছে গরু পাচারকারীকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানেই হচ্ছে মিড ডে মিলের টাকা চুরি করেছে তাকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে কত বলবো, তৃণমূলকে ভোট দেওয়া মানে আবাস যোজনার ঘরের টাকা চুরি করেছে তাকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে 1,25,00,000 ভুয়ো জব কার্ড করে প্রকৃত শ্রমিকদের বঞ্চিত করে আর সেই টাকাগুলো মেরে খেয়েছে। যখনই আমার মাননীয় মোদীজি হিসেব চেয়েছে,
ইউটিলাইজেশন সার্টিফিকেট তো দেয়নি, বলছে তোকে হিসেব দেবো কেন রে, তুই কে রে? এইবার ওনার ভাষায় যদি আমরা বলি, ধরার একটু চেষ্টা করা তোকে হোক। টাকা দেবো কেন, তুই কে রে? তুই যদি হিসেব না দিবি, প্রধানমন্ত্রীকে যদি তুই তুকারি করে বলতে পারিস, তাহলে আমিও বলতে পারি যে তোকে টাকা দেবো কেন, তুই কে রে? হিসেব দেবে, টাকা নেবে। তারা বলছে আমি ফাঁসির দড়িতে ঝুলে পড়বো যদি আমার এতটুকু দুর্নীতি থাকে। আবার সেই লোকটি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ চাইছে। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ চাইবো কেন? আমি যদি অন্যায় না করি, আমার ভয় কিসে? তাহলে তৃণমূলকে ভোট দেওয়া মানেই হচ্ছে এগুলোকে সম্ভব, ঠিক না। এই জন্য উনি যে রাজমাতাকে কিছু বলবেন, বক্তব্য শুনছিলাম, উনি তার মন্তব্য তিনি তার জায়গা থেকে করেছেন, নির্বাচনী বক্তব্য প্রচারের নিজের তার মন্তব্য বলছিলেন, তিনি হ্যাঁ, করেছেন। আমরা আমাদের কালনার প্রতিনিধি রীতা ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। রীতার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তের পূর্ব বর্ধমান লোকসভা নির্বাচনের কি পরিস্থিতি। রীতা, তুমি শুনতে পাচ্ছ? রীতা, এই মুহূর্তে পূর্ব বর্ধমান, যেখানে একদিক দিয়ে বামপন্থের প্রার্থী নীরব খাঁ, অন্যদিকে তৃণমূলের প্রার্থী রয়েছেন শর্মিলা সরকার এবং বিজেপির প্রার্থী অসীম সরকার, এই ত্রিমুখী লড়াইয়ে মানে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এবং বিশেষ করে কালনা? যেটা একটা ক্ষোভ দেখা যাচ্ছে, কালনাতে যখন এর আগে মিউনিসিপ্যালিটি এবং বিধানসভা বা পঞ্চায়েত ভোট হয়েছিল, তখন যখন যেসব ভোটাররা ভোট দিতে পারেননি, সেই সময় ছাপ্পা ভোটের বা রিগিংয়ের কারণে তারা কিন্তু একটা কথা বলেছিল যে লোকসভার সময় আমরা দেখে নেব। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে তৃণমূল এবং সিপিএম এবং বিজেপি তিনজনে কিন্তু কেউ কারো জমি ছাড়তে নারাজ নয়। প্রতিটা প্রার্থী প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আপনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে তারা কে কিভাবে জিতবে, এবং তারা বিভিন্ন বিভিন্ন প্রকারে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছে। যেমন সিপিএম প্রার্থী নীরব খাঁ, সেও কিন্তু বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, এবং যেসব জায়গাতে হয়তো উন্নয়ন থেমে আছে সেই জায়গাতে পর্যন্ত নীরব খাঁ যে সিপিএম প্রার্থী, তিনি কিন্তু প্রতিনিয়ত যাচ্ছেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য বলছেন। তবে কালনার যে একটা ঘটনা আছে, কালনায় যে ব্রিজ আছে, নদিয়া থেকে কালনার যে সম্পর্কের জন্য একটা যে ব্রিজ তৈরি করার কথা বলা হয়েছিল, সেই ব্রিজ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সেটা কিন্তু এই লোকসভা ভোটের একটা বিশাল ইস্যু। সেই ইস্যুর জন্য কিন্তু বিজেপির যে প্রার্থী রয়েছেন মিস্টার সরকার, অসীম সরকার, তিনি কিন্তু ওই ব্রিজ ইস্যুকেও কিন্তু ধরেছেন, যে তিনি বলেছেন আমি যদি জিতি তাহলে কিন্তু আমি এই ব্রিজটা কালনা থেকে যে নদিয়া কানেকশন আছে সেটা আরো তাড়াতাড়ি বা দ্রুত সম্ভব হয় সেদিকে আমি নজর দেবো। এদিকে যিনি আছেন শর্মিলা সরকার, তিনিও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই পুরো কালনা এবং অর্থাৎ পূর্ব বর্ধমানের পুরো জায়গাটা তিনি দখল করতে পারেন, সেই জন্য কিন্তু তিনিও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে সাংসদ ছিলেন, সেই সাংসদের ওই এলাকায় যে বিগত 5 বছর ধরে যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারা কতটা বজায় রাখতে পেরেছেন, কতটা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন সেই সাংসদ কতটা প্রতিশ্রুতি রাখতে পেরেছেন? রীতা, এটাকে আরেক ভাবে জিজ্ঞেস করছি যে সুনীল মণ্ডলের টিকিটটা তৃণমূল কেটে দিয়েছিল, ঠিক আছে, তার তরফ থেকে কোনো সাপোর্টেজের বা ভিতরঘাতের সম্ভাবনা আছে? এখন সুনীল মণ্ডলের বর্তমান অবস্থান কোথায়? উনি কি তৃণমূলে আছেন, বিজেপিতে আছেন, না ফরওয়ার্ড ব্লকে ফিরেছেন, কোনটা? মানে এইটা একটু আরো স্পষ্ট করে বলো, জনগণ কি বলছে, স্থানীয় জনগণরা কি বলছে? আচ্ছা, সাংসদ যে সুনীল মণ্ডল ছিলেন, তিনি প্রথমে বিজেপি তৃণমূল থেকে সিপিএম থেকে তৃণমূল থেকে বিজেপি, আবার তিনি তৃণমূলে ফিরে আসেন। সেক্ষেত্রে কিন্তু জনগণ কিন্তু তাকে সঠিকভাবে পছন্দ করছে না, এবং সুনীল মণ্ডল কালনার জন্য সেইভাবে কিন্তু কিছু উন্নয়ন করতে পারেনি। শুধু কয়েকটা স্ট্রিট লাইট, যেমন হাসপাতালে কয়েকটা স্ট্রিট লাইট এবং রাস্তায় কয়েকটা স্ট্রিট লাইট ছাড়া তিনি কিন্তু সেভাবে এখনো পর্যন্ত বিশেষ করে কালনার জন্য কোনো উন্নয়ন কিন্তু সেভাবে ঘটাতে পারেনি। ওইটা ছিল না, আমার এইটা প্রশ্ন ছিল যে যেহেতু প্রার্থী বদল হয়েছে, সুনীল মণ্ডলের এমন কোনো প্রভাব আছে যে উনি বর্তমান তৃণমূল প্রার্থী যিনি শর্মিলা সরকার ডক্টর আছেন তার কোনো ক্ষতি করতে পারেন, এইরকম কোনো পরিস্থিতি আছে? কেন উনি তো টিকিট পাননি, বিক্ষুব্ধ এখন।
হ্যাঁ, সেরকম কোনো প্রভাব কিন্তু এখনো পর্যন্ত নেই যে প্রাথমিলা সরকার হয়েছে তৃণমূল থেকে, তার তো ভোটের থেকে কোনো আঘাত পারে বা সুনীল মন্ডল এমপি টিকিট পায়নি বলে কোনো সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কোনো প্রভাব দেখা যায়নি। তোমার কিছু প্রশ্ন? না, অসংখ্য ধন্যবাদ রীতা তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং তথ্য দেওয়ার জন্য। আবার 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 তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। দাদা, যে বিষয়টা ছিল যে এই যে বিক্ষুব্ধরা যারা হয়তো প্রকাশ্যে কিছু করছে না বা কিছু বলছে না, না, আমাদের প্রশ্ন ছিল কুকথা। হ্যাঁ, না, কুকথাতে তো আছে, যে কুকথার রাজনীতি যেটা চলছে সেটাতে আমরা তো অসীম সরকারের কথাবার্তা শোনালাম এবং মানে আমরাও কিছু কিছু জায়গা সেন্সর করতে বাধ্য হয়েছি, যেটা শোনালে হয়তো মানে এটার দায়ী হয়তো আমরাই পড়ে যে থাকতে পারি আর কি। তো আমার মনে হয় না এই রাজনীতি, এইটার আমি একটু অন্যভাবে তোমাকে ব্যাখ্যা করি। মানে ব্যাপার হচ্ছে যে কুকথা, মানে কুকথার মানে মার্কেটিং এ, আমরা তো মার্কেটিং এর লোক, মার্কেটিং এ একটা শব্দ আছে, এন্টি পাবলিসিটি ইজ অলসো ওয়ান টাইপ অফ পাবলিসিটি, ঠিক আছে? এটা হচ্ছে এক। এবার তুমি মা মা বলতে কত সুন্দর লাগছে শুনতে, বাপের বউ বলতে কত খারাপ লাগছে, কথাটা কিন্তু একই। আমার কথা হচ্ছে তুমি যাদের কথা বলছো তারা কিন্তু এই স্ট্র্যাটেজিক্যালি, আমার যা মনে হয় দীর্ঘদিন এই লাইনে থেকে যেটা মনে হয় যে প্রথম গ্রাসেই মানে তারা এগিয়ে যেতে চায় বলে এই ধরনের কথাবার্তা বলছে। আজকে মূলত কাদের বিরুদ্ধে এই অভিযোগ কুকথার উঠছে? প্রথম কথা হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আজকে দুর্গাপুরে নেমে একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের একটা বাচ্চা জেনে গেছে যে দিলীপ ঘোষ এই কেন্দ্রের প্রার্থী। কিসের জন্য? দিলীপ ঘোষ কবে সংঘের এখানে সাইকেলে চেপে ঘুরে বেরিয়েছেন, কবে কাজ করেছেন, তৃণমূল বিজেপির প্রেসিডেন্ট হিসাবে ওনার অবদান সবকিছু ঠিক আছে, কিন্তু একটা স্টেটমেন্টে আজকে দিলীপ ঘোষকে আর নতুন করে বলতে হবে না যে আমি এই জায়গাতে আছি। সেম তুমি পাশের ইয়েতে যাও, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আমাদের সৌভাগ্য বলো দুর্ভাগ্য বলো, এই সৌমিত্র আর সুজাতার বিয়েতে আমরাও আমন্ত্রিত ছিলাম এবং এই তোমার সপ্তপর্ণা হোটেলে পার্টি ছিল, তোমার কি নাম হচ্ছে আমাদের মিঠুদা বলে, মানে সুজিত দত্তর হোটেলে ওদের রিসেপশনটা হয়েছিল, আমরা গেছিলাম। তখন মুকুল রায়ের সালার দিন তখন বিরাট ভাবে ছিল আর কি। তো আজকে যে লেভেলে তারা নামিয়েছে, প্রথম তো সৌমিত্র এটা বললো যে ঠিক আছে আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ব্যক্তিকে যদি দেওয়া হতো তাহলে লড়াইটা আরো জমতো। ওয়ারাজ সুজাতা প্যারালাল প্রথমেই অ্যাটাক করলো যে ডোমেস্টিক ভায়োলেন্স যেভাবে করেছে। এইবার এইটার একটা জানো তো একটা সিম্প্যাথি ক্রিয়েট করা, প্রচারের একটা এগিয়ে যাওয়া, কুকথার মানে এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না, কিন্তু এইটার একটা রাজনীতিতে অ্যাডভান্টেজ আছে, এটাও অস্বীকার করা যায় না। এবং খুব সচেতন ভাবে, মানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে এটাকে লোকে ইউজ করছে যেখানে প্রয়োজন। এবং নির্বাচন কমিশন হোক বা পার্টি হোক, তারা তাদের ফর্মালিটিস শোকজ করছে, সতর্কীকরণ করছে, আলটিমেটলি কিছু হয় না, ঠিক আছে? এবং এইটা ওয়ান টাইপ অফ ব্র্যান্ডিং হচ্ছে এবং এতে তারা কিন্তু প্রচারের দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। এই কালচারটা কিন্তু পশ্চিমবাংলায় ছিল না, এইটা নতুন আমদানি, আর এই যাত্রায় একটু বাড়তি দেখা যাচ্ছে, এটা তুমি বলতে পারো। আমার এটাই মত যে এটা খুব ক্যালকুলেটিভ ওয়েতে, খুব মানে সচেতন মনে, খুব গণিত কোষে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে না। আমি আগামী দিনে আরো বলা আরো আগামী দিনে আরো দেখে, কিন্তু আমাদের যেটার মধ্যে ছিল, যেটা যেমন রীতার সঙ্গে কথা বলে বা আপনার যেটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন অনুযায়ী যদি মানে বিক্ষুব্ধ যারা এই মুহূর্তে তৃণমূল, প্রথমে এই যে আমাদের যদি সুনীল মন্ডলেরই কথা বলতে যাই, তাহলে প্রথমে ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে আবার বিজেপিতে জয়েন করা, বিজেপি থেকে আবার তৃণমূলে ব্যাক করে আসা এবং এবারে টিকিট না পাওয়া, মনের তো একটা জায়গা, একটা চাহিদার জায়গা থেকেই ছিল যে না আমি আবার টিকিট পাবো, না সেটা না পাওয়া, সেটা তুমি আজকে একটা রাজনৈতিক মানে
একটা আমূল পরিবর্তন তুমি হয়তো দেখছো কিনা বা লক্ষ্য করছো কিনা জানি না। আগে সিপিএম এ বলতো যে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ পোস্ট থাকবে, মানে সাদা চুলের লোকেদের মানে সমস্ত কিছু ছিল, এবং বামপন্থীদের উপরে এই অভিযোগ ছিল কি যতদিন মারা যাবে না ততদিন কিন্তু ওই পোস্টে থাকবে, ক্ষমতাতে থাকবে। সেই সিপিএম কিন্তু এইবারে নতুন মুখে আমদানি শুধু করেনি, যদিও ব্রিগেডের জনসভাটা কোনো মাপকাঠি হতে পারে না ভোটের মানে লড়াইয়ের জন্য, কিন্তু তুমি ছবি যদি দেখো তাহলে কিন্তু এইবারে বিজেপির জন্য বা তৃণমূলের জন্য, আমি জানি না ওরা কটা সিট পাবে, একটাও পাবে কি পাবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা যুব সম্প্রদায়ের একটা নতুন আকর্ষণ কিন্তু সিপিএম এর প্রতি হয়েছে, এইটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, এবং তারাও নিজেদেরকে পরিবর্তন করেছে। তো আমরা কথা তো বলছি, এর মধ্যে আমরা আরেকটা জেলার মধ্যে ঢুকি দাদা, সেটা হচ্ছে হাওড়া। হাওড়ার প্রতিনিধি দেবাশিস গুচাইত আমাদের সঙ্গে রয়েছে। আমরা দেখিনি হাওড়ার রাজনৈতিক পারদ এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর আমরা দেবাশিস, এই মুহূর্তে হাওড়ার যে ত্রিমুখী লড়াই, একদিকে প্রসূন ব্যানার্জি, ডক্টর রথি, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ডক্টর রথিন চক্রবর্তী এবং সিপিআইএম এর সব্যসাচী চট্টোপাধ্যায়, যদি সেই জায়গা থেকেই হয় তাহলে রথিন বাবু এর আগে তৃণমূলে ছিলেন এবং এবারে বিজেপির হয়ে টিকিট পেয়েছেন, মাঝখানে বিজেপিতে গেছেন এবং বিজেপির হয়ে টিকিট পেয়েছেন। কি মনে হচ্ছে লড়াইটা কোন পর্যায়ে যাচ্ছে? হ্যাঁ দেখুন, হাওড়ায় যে ত্রিমুখী লড়াইটাই স্বাভাবিক, কিন্তু এখন যদিও হাওড়াতে পঞ্চম দফাতে ভোট আছে, যদি এখন অনেক দেরি আছে, তবে কোন অংশে কিন্তু বাকি মানে কেউ কাউকে কিন্তু জায়গায় প্রচারে প্রত্যেক দিনই রাজনৈতিক দল তারা কিন্তু বেরোচ্ছেন। তবে ত্রিমুখী লড়াইয়ের মধ্যে তবে বেশিরভাগ এখন বাংলায় যেটা আমরা সচরাচর দেখছি সেটা হচ্ছে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল দুটোই কিন্তু, যেমন আমরা পশ্চিমবঙ্গে দেখছি, ঠিক হাওড়ার ক্ষেত্রেও ঠিক সেই একই জায়গায় আমরা, যেটা আমি নিজে ফিল্ডে আছি, কাজ করছি, দ্বিমুখী লড়াইটাই হবে সম্ভবত বেশি। যদিও শাসক দল কিন্তু বারবার ধরে একই কথাই বলছেন যে মাঠ ফাঁকা। বসু বন্দ্যোপাধ্যায় তিনি মানে 3 বারের সাংসদ ছিলেন, এবারও তিনি টিকিট পেয়েছেন। স্বভাবত তিনি আত্মবিশ্বাসী প্রবল, তিনি পরিষ্কার বলছেন। আমি গত সপ্তাহে আমি নিজে কথা বলেছিলাম মানে তৃণমূল প্রার্থীর সঙ্গে, তিনি পরিষ্কার বলছেন মাঠ ফাঁকা, লড়াই বলতে কারোর সঙ্গে হচ্ছে না। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা যাতে জানতে পারছি যে মত যে লড়াইটা কিন্তু দ্বিমুখী হবে। তবে সিপিএমও কোনো অংশে কিন্তু কম নয় এখানে, এবং হেভিওয়েট প্রার্থী এখানেও আছে সব্যসাচী চ্যাটার্জি, সেই অংশ কিন্তু লড়াই দেওয়ার কিন্তু চেষ্টা কিন্তু করছে। তোমার কাছে জানতে চাইছিলাম যে মুখ্যমন্ত্রী দুজনের মানে এই যে 42 জন যারা সাংসদ হিসাবে দাঁড়িয়েছেন কন্টেস্ট করার জন্য, তাদের মধ্যে দুজনকে ভীষণভাবে সমর্থন করেছেন। একটা হচ্ছে মহুয়া মিত্রকে কৃষ্ণনগরে, এবং যেহেতু মুখ্যমন্ত্রী পরিবার থেকে ওনার ভাই একটা অভিযোগ করেছিলেন এবং প্রসূন দার বিরুদ্ধে বারবার সোচ্চার হয়ে উনি বলেছিলেন দরকার পড়লে নির্দল দাঁড়াবো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী স্ট্যান্ড নিয়েছিলেন যে আমি প্রসূন আমাদের দলের প্রার্থী এবং আমরা প্রসূনকে চিনি, বাকি কারোর সঙ্গে কোনো রকম ব্যক্তিগত সম্পর্কও থাকবে না। এখন তোমার কি মনে হচ্ছে এই যে মানে দিদির দাদা বা ভাইরা যা শুরু করেছিল তার কোনো প্রভাব বা কোনো সাপোর্টেজ কিছু ওইখানে প্রসূন বাবুর বিরুদ্ধে দেখতে পারছো কি আন্ডার কারেন্ট? হ্যাঁ একদমই ঠিক কথা বলেছেন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সত্যি দুটো, সেটা হচ্ছে মহুয়া মিত্র বিষয়টা সকলেই জানেন, যেহেতু বারবার ধরে অভিযোগ উঠেছে মহুয়া যে টাকা লেনদেনের মাধ্যমে তিনি কোশ্চেন করেছেন পার্লামেন্টে, এবং সেই বিষয় নিয়ে যেমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই বিষয় নেই তাই প্রথমে কিন্তু ওনার হয়ে কিন্তু কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রচার কিন্তু শুরু করেছে, সেটি একটা দিক। তো আরেকটি দিক হচ্ছে
বিধানসভার অনেক আগেই কিন্তু বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়ার শিবপুরের কিন্তু তিনি ভোটার হয়ে গার্ড হয়ে গেছিলেন এবং তিনি বলেছিলেন আমি হাওড়ার বাসিন্দা হয়ে গেছিলাম। তবে অনেকেই আমরা ভেবেছিলাম সকলের যে উনি হয়তো এবারে লোকসভা নির্বাচনে হয়তো টিকিট পাবেন, কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন যখন ঘোষণা হয়ে যাওয়ার পর, যখন দেখা যায় যে প্রসূন বন্দ্যোপাধ্যায় আবার একদম 10 তারিখে 10ই মার্চ যখন সকলে জানে যে ব্রিগেডে যখন সভা হয়েছিল তো সেখানেই নাম ঘোষণা হয়ে গেছিল, তারপরেই কিন্তু বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ করার ফলে আর সেই মুহূর্তে আর চাপা পড়ে যায়। তবে চাপা কিন্তু উত্তেজনা কিন্তু বলাটা ভুল হচ্ছে, চাপা একটা ক্ষোভ কিন্তু একটা আছে এটা বলা যায়। তবে এখনো পর্যন্ত প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই রকম ভাবে ক্ষোভের মুখোমুখি হতে হয়নি। তবে একটি জায়গায় হয়েছে, যেটি বালি বিধানসভা কেন্দ্রে একটি ঈদের নয় মানে আপনার একটি ক্ষোভের মুখে পড়তে হয়েছিল কিছুদিন আগে, প্রায় সপ্তাহ দুয়েক বা 15 দিন আগে ঘটনাটা ঘটেছিল, আমাদের সমক্ষে ঘটনাটা ঘটেছে বালি বিধানসভাতে। সেটি ছাড়া আর তেমন কিছু আপাতত কিছু চোখে পড়েনি, প্রকাশ্যে কিছু আসেনি। প্রত্যেক দিনই উনি প্রচারে বেরোচ্ছেন, সেই আমরা প্রায় দেখছি আমরা আর কি। কথা জানার ইচ্ছে আছে যে ধরো প্রসূনদা তো অর্জুন অ্যাওয়ার্ডি মানে প্লেয়ার, তো ফুটবল মানে প্রসূনদার একটা আলাদা পরিচয় আছে এবং উনি ভারত সরকার থেকে অর্জুন অ্যাওয়ার্ডও বোধহয় পেয়েছেন। তো এই যে 3 বারের সাংসদ, রাজনীতি ছাড়া তোমার কি মনে হয় যে হাওড়ার লোকসভা কনস্টিটিউয়েন্সিতে খেলার মান উন্নয়নের জন্য আলাদা করে কোনো এমন কাজ উনি করেছেন যাতে যেটার জন্য ওনাকে খেলার জগতে লোকেরা সেইভাবে মানে মনে রাখবে আগামী দিনে, বা ওইটার ওনার কোনো এমন অ্যাচিভমেন্ট হাওড়ার কনস্টিটিউয়েন্সির কি ভাবে ওনার কাজের মূল্যাঙ্কন তুমি করবে রাজনীতিবিদ এবং খেলোয়াড় হিসাবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছেন। সেটা হচ্ছে প্রচারের প্রথম যখন উনি টিকিট পান তখন থেকে কিন্তু এত প্রচার আসেন, কিন্তু অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার। সত্যি বাঙালিরা ফুটবল একটু প্রেমী আছে, সকলেই সেই খেলার দিকটি যেমন আছেন এবং সবসময় প্রচারে তার নাম থাকেই যে অর্জুন পুরস্কার প্রাপ্ত। তবে ফুটবল প্রেমী যেমন বাংলার মধ্যে আছেন যে একটা দিক, এবং সেদিক থেকে আমি সাংসদ সঙ্গে কিছুদিন আগেও আমরা কথা বলে দেখেছিলাম যে উনি একাডেমি উনি পড়ছেন এবং ফুটবল বিষয়টি থেকে উনি যেমন অনেক উন্নয়নের দিকেও জোর দিয়েছেন। যেমন সাঁকরাইল ব্লক হাসপাতালকে উন্নয়ন করার জন্য বেশ কিছু টাকা উনি স্যাংশন করেছেন এবং আপনার জল প্রকল্প যেগুলো আছে সেগুলো স্যাংশন করেছেন। তারপরে আপনার বেশ কিছু আপনার রাস্তাঘাট নিয়েও কিছু করেছে কাজ সেই নিয়ে। তবে ফুটবল নিয়ে যেটা বলছেন সেটি একটি হাওড়ার মানুষের কাছে এই মানে ভালোবাসা দিকটি আছে, এটা আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রেই। কিন্তু থ্যাংক ইউ, ভালো দেবাশিস, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দেবাশিস তোমাকে, তুমি আমাদের সঙ্গে থেকো, আবার তোমার সঙ্গে কখনো না কখনো যোগাযোগের মধ্যেই থাকবো আমরা। কিন্তু একটা জায়গা দাদা, 3 বারের সাংসদ, কিন্তু খেলার উন্নয়নের ক্ষেত্রে যেভাবে যাওয়া উচিত ছিল সেইভাবে কিন্তু মানে আমাদের কাছে যা ইনপুট তাতে সেইভাবে কিন্তু তিনি মানে ক্রীড়া জগতের জন্য সেরকম কোন রকম কোনো জায়গা তৈরি করে উঠতে পারেননি। কিন্তু দেখো একটা তোমাকে কথা বলি, মানে রাজনীতিটাতে একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে পোড় খাওয়া রাজনীতিবিদ ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে অনেককে তুলে এনে কিন্তু উনি সাংসদ বানিয়েছেন। এই জিনিসটা বিহারে লালুও করেছিল, মানে লালু যাদব একবার এমনি সফরে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা রাস্তায় কাজ করছেন, ওনাকে তুলে লোকসভা পাঠিয়ে দিয়েছিলেন উনি। তো আজকে এই খেলোয়াড় হোক, সিনেমার হোক, এটা বারবার সাংবাদিকতার হোক, অনেক বারবার অ্যাপার্ট ফ্রম রাজনীতিবিদ অনেক কিন্তু সেগমেন্টের থেকেও হ্যাঁ উনি করেছেন। এইবার আমি ওই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম যে দেবাশিসকে জিজ্ঞেস করলাম যে প্রসূন বাবু কিন্তু ছোটখাটো নয়, আর আমার তো সৌভাগ্য আছে যে যেদিনকে সাংসদ হিসাবে শপথ নেবে দিল্লিতে, আমি সেদিনকে বঙ্গভবনেই ছিলাম
আমি আর তখন কুণালদা কলকাতা থেকে দিল্লি গেছিলাম, তো প্রথম দিন ওনাকে শুভেচ্ছা দেওয়ার আমাদের মানে সুযোগ ছিল। প্রসূনদা খুব এমনি মানুষ হিসাবে খুবই ভালো। এবার খেলার মান উন্নয়ন নিয়ে কি করার স্কোপ আছে হাওড়ার মতন জায়গাতে, এটাও একটা দেখার ব্যাপার আছে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম দাদা একটু আগেই, সেটা হচ্ছে যে বিষ্ণুপুরে যে সৌমিত্র এবং সুজাতা, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে বিষ্ণুপুর থেকে অসিত রজক। আমরা অসিত রজকের কাছ থেকে জেনে নেবো যে কি পরিস্থিতি এই মুহূর্তে বিষ্ণুপুরে। অসিত, বিষ্ণুপুরের ত্রিমুখী লড়াই হলেও দুমুখী লড়াইয়ের একটা আলাদা জায়গা রয়েছে এই মুহূর্তে। মানে এমন মানে প্রচারের মাধ্যমে এবং এমন শব্দের ব্যবহার এক এক সময় হচ্ছে যা মনে হচ্ছে না যে এটা কোনো লোকসভা নির্বাচন হচ্ছে, এই মনে হচ্ছে যেন ঘরে ঘরে পাশাপাশি দুই ঘরের মধ্যে মানে অশান্তি যেটা হয় সেটারই দুই ঘরের মধ্যে একই ঘরে বই প্রকাশ। আর শুধু সেখানেই থেমে যায়নি, আজকেও দেখা গেছে পাত্রসারের সৌমিত্রর সঙ্গে একটা অঘটন ঘটেছে, ওর লোকজনকে মারধর হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সুজাতার আরেক মন্তব্য। আবার গতকালও দেখেছি সুজাতা নিজেকে রাধিকা বলে প্রমাণ করারও চেষ্টা করছে। কি পরিস্থিতি বিষ্ণুপুরে? একেবারেই যে কথাটা বলেছো যে সমস্ত যদি বিষ্ণুপুর লোকসভার দিকে তাকাতে হয়, তাহলে যে তিনজন প্রার্থী আছে তার মধ্যে বাম প্রার্থীর কথা খুব বেশি না বললেই হয়, যেটা আপনি এতক্ষণ বলছিলেন। আর সব থেকে বড় ব্যাপার, যেহেতু এই লড়াইটা হয়ে গেছে সে কলতলার বা ঘরের পাশাপাশি একই ঘরের দুই বোন বা দুই যা লড়াই, ঠিক ততটাই বলা যায়। আর এই লোকসভা কেন্দ্রে এবার কিন্তু সমস্ত ভারতবর্ষের দিকে যতগুলো নির্বাচন কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু বিষ্ণুপুর একটা হাই ভোল্টেজ রয়েছে। এবং এই বিষ্ণুপুরকে সব থেকে বেশি যদি বলা হয় তাহলে সৌমিত্র খা তিনি বিভিন্নভাবেই কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে বিজেপি, এই তিনবারের মধ্যে তিনি 10 বছর সাংসদ রয়েছেন। এবং অপরদিকে যদি সুজাতার কথা বলতে যাই, তাহলে সুজাতা কিন্তু তার প্রাক্তন, তার স্ত্রী। কিন্তু সুজাতার সাথে এখন সব মিলিয়ে একটা ডিভোর্স চললেও সৌমিত্র কিন্তু নতুন ভাবে একজনকার সাথে সংসার বেঁধে ফেলেছেন এবং যার সাথে রয়েছেন তাকে নিয়ে বিভিন্ন দোল উৎসবে যিনি দোল খেলেছেন। অপরদিকে সুজাতাকে দেখতে পাওয়া গেছে হোলিতে নাচতে। গতকাল ওনার দোল মেলাতে তিনি বলেছেন বিষ্ণুপুর লোকসভা মানুষের জন্য নাকি তিনি তার রাধিকা হয়ে তিনি মানুষের জন্য প্রেম বিলিয়ন করে লুটিয়ে পড়বেন। অপরদিকে সুজাতা বলেছে, মানে সুজাতার এই বিষয়কে সরাসরি সৌমিত্র কিন্তু কটাক্ষ করেছে একদম, যেটা আপনি এতক্ষণ ধরে যে বিষয়টা বলতে চাইছিলেন যে কলতলার যে একটা লড়াই বা কলতলাতে আমরা যদি দেখতে পাই, কারণ এই বাঁকুড়া জেলার আমাদের গরম যেমন তাপদা রয়েছে, তেমন জলের নিয়ে কিন্তু মানুষের কলতলাতে কিন্তু একটা ঝগড়া চলে। সেই ঝগড়া কিন্তু বিগত 25শে মে ভোট, আগামী সেই 25 তারিখ এখনো প্রায় 1.5 মাস বাকি, কিন্তু 2.5 মাস ধরে এই লড়াই কিন্তু সাধারণ মানুষ বিষ্ণুপুরে তারা দেখছেন। আর পাত্রসাহের যে বেলুট রসুলপুর রয়েছে তাতে সৌমিত্র খা যখন যায়, সৌমিত্র খা তিনি দাবি করেছেন যে তার গাড়ি আটক করে তৃণমূলের বেশ কিছু ওই এলাকার যে সমস্ত দুষ্কৃতী রয়েছেন, তৃণমূলের দুষ্কৃতী, এই বক্তব্যটা কিন্তু সম্পূর্ণভাবে সৌমিত্র খা তিনি বলেছেন, তার গাড়ি আটক করেছেন। এবং আজ সকালেও যে ছবিটা পাওয়া গেছে একদম সৌমিত্র খা তিনি কিন্তু রং মেজাজে, একদম গরম মেজাজে, ঠিক যেভাবে গরম বাঁকুড়া জেলার একটা তাপমাত্রা, ঠিক সেই গরমে 3-4 জন যে পুলিশের আধিকারিক ছিল তাদেরকে কিন্তু ধমক দেয়। এবং সাথে বাঁকুড়া জেলা অর্থাৎ এই যে লোকসভা কেন্দ্র রয়েছে বিষ্ণুপুর, তার মধ্যে আমরা বলাই যেতে পারে যে সাদা সোনা, এই কথাটা তিনি তুলেছেন ওই ঝগড়ার মাঝেও, যে সাদা সোনা অর্থাৎ সাদা যে বালি, এই অভাবে যদি বালি হলে কিন্তু পুনরায় আবার কিন্তু এই জায়গাতে আসবে সব্যসাচী। একদম এইভাবেই কিন্তু পুলিশকে সকালবেলাতে আজকে আঙুল তুলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খা তিনি সরাসরি একদম হুমকি দিয়েছেন। চেষ্টা করছি, মানে এটা জানার চেষ্টা করছি যে তৃণমূলের প্রার্থী হিসাবে 5 বছর লোকসভাতে থাকা মুকুল রায়ের খুব ঘনিষ্ঠ হয়ে তারপরে বিজেপিতে যোগ দেওয়া এবং কার্যত তখন তড়িপাড় থাকা, দুর্গাপুর থেকে এই কুমারমঙ্গলম পার্কের একটা হোটেলে ওঠা এবং গোটা মানে লড়াইটাকে গতবারে পরিচালনায় সুজাতা যেভাবে লড়াইটা করেছিল, আজকে তৃণমূল তাকে প্রার্থী করে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে। আমি যেটা জানতে চাইছি যে 10 বছরের যে সাংসদ তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সির ফ্যাক্টটা কিভাবে আছে, উল্লেখযোগ্য
কি কাজ করেছে তোমার কি নাম হচ্ছে বাপ্পা, মানে আমাদের সৌমিত্র খাঁ। আর সেকেন্ড হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াকে আমি এই তো 2-3 দিন আগে এমনি কি হয়, ফেসবুকের একটা মজা আছে যে মেমোরিতে সব কিছু আসে। তো 5 বছর আগে যে আমি ইন্টারভিউটা করেছিলাম সেইটা আমি একটা নোটিফিকেশন পাওয়ার পরে ওটা আমি দেখবে তুমি শেয়ারও করেছি। তো সেইখানেও কিন্তু গতবারে যেভাবে ও অ্যাগ্রেসিভ ছিল রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এই 5 বছরে কিন্তু একে সেইভাবে কিন্তু পাওয়া যায়নি। তো টোটাল অ্যান্টি ইনকামেন্সি কিভাবে আছে, উল্লেখযোগ্য কাজ কিভাবে আছে, এবং সুজাতা যে গতবার তার নির্বাচনটার পুরোটা পরিচালনা করেছিল তাতে কি বাড়তি সুজাতার কোনো বাড়তি কিছু অ্যাডভান্টেজ আছে কিনা, গোটাটাকে তুমি কিভাবে মূল্যাঙ্কন করবে? সৌমিত্রর কাজ 10 বছরের সাংসদ হিসাবে, তার এই যে হুমকি যে তুমি কথা বলছো এটা তো আগে তো হামেশাই ছিল, মাঝখানে বন্ধটা কেন? এবং এখন সুজাতা যেগুলো করে তৃণমূল যেভাবে ওকে ব্যাক করছে তাতে সুজাতার বাড়তি সুবিধাটা কি, লড়াইটা কি সত্যি সত্যি রাজনৈতিক হচ্ছে? এটা আমি তোমার কাছে জানতে চাইছি। এবং যদি তাই হয় তাহলে মানুষ কি বলছে, মানুষ কার পক্ষে তোমার হিসাবে এখন আপাতত মনে হচ্ছে, একটু যদি ব্যাখ্যা করো এটাকে। একেবারে যে কথাটা আপনি বলেছেন আমাদের এক্সপ্রেস নিউজের মাধ্যমে এর আগের বারও সরাসরি সৌমিত্র খায় তার বিষয় যে সমস্ত কাজের খতিয়ান তুলে ধরার চেষ্টা করেছিল, তার মধ্যে তিনি বিষ্ণুপুরের যে রেলওয়ের যে বিষয় রয়েছেন, অর্থাৎ যে অমৃত ভারত যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে যে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন, সেই স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সাথে বিষ্ণুপুরের যে একটা সিম্পেথি বা বিষ্ণুপুর মানুষের কাছে একটা আবেগ, অর্থাৎ বাবা সারেশ্বরের মন্দির, যেখান থেকে সৌমিত্র খাঁ তিনি চুলকে একদম নেড়া করে তিনি সেই মুহূর্তে একটা দাবি করেছিলেন। অপরদিকে তিনি বিষ্ণুপুরের জন্য যে ফ্লাইওভার, অর্থাৎ একটি বিষ্ণুপুর আন্ডারপাস রেলওয়ে বিষ্ণুপুর স্টেশনের কাছেই যে বিষ্ণুপুর বীর যে হামবীর, অর্থাৎ আমাদের রাজাদের নামকরণ, তা তিনি করেছেন। বিষ্ণুপুরে বেশ কিছু জায়গাতে বিষ্ণুপুর লোকসভা যে তার চত্বর রয়েছে, সেই চত্বরের মধ্যে তার বেশ কিছু সোলার লাইট, ত্রিফল লাইট, এই সমস্ত বিষয়গুলো যেমন করেছে। অপরদিকে সৌমিত্র খাঁকে কিন্তু যে কথাটা একদম যেটা মানুষ বারবার বলছেন, যেটা আপনিও এই মুহূর্তে বললেন, যে 5 বছরে কিন্তু হ্যাঁ তাকে সত্যি কথা ভোটের সময়তে তিনি পরিযায়ী পাখির মতন উড়ে আসেন, তারপরে তিনি আবার কোথাও হয়তো গিয়ে বাসা বাঁধেন, এমনটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা ছিল। কিন্তু সৌমিত্র খাঁ তার সুজাতা 2019 সালে তার জন্য যে বিষ্ণুপুরে সৌমিত্র প্রবেশ করতে পারেননি, তার যে প্রচার, তার যে বিষয়গুলো ছিল, তার জন্য সুজাতা এখন যে বিষয় তুলে ধরতে চাইছেন যে সৌমিত্র তার যে এমপি ফান্ড, অর্থাৎ 25 কোটি টাকা যে দেওয়ার কথা ছিল, সেই 25 কোটি টাকা তিনি কিছুই উন্নয়ন করেননি। সুজাতা মণ্ডল তিনি আরো দাবি করেছেন যে এই 25 কোটি টাকা কিন্তু সৌমিত্র খাঁ উন্নয়ন না করে তিনি শুধুমাত্র তার নিজের বাড়ি, এবং তিনি বিভিন্ন ভাবে যেভাবে সুজাতা বরাবর কটাক্ষ করেন যে তিনি ওই টাকাতে শুধুমাত্র ফুর্তি করেছেন, এয়াসি করেছেন, এই ধরনের অভিযোগ তুলেছেন। আর সৌমিত্র খাঁর কাজ বলতে বেশ কিছু কাজ, তার যেমন বিষ্ণুপুরের বিভিন্ন যে মন্দির রয়েছেন সে সমস্ত মন্দিরগুলোতে সংস্কারের কাজে তিনি লাগিয়েছিলেন, এবং রেলওয়েতে জন্য তিনি প্রজেক্ট করেছেন, অদার যে স্টেশন হবে তার জন্য নতুন ভাবে প্রজেক্ট করেছেন, এবং আমাদের যে বাঁকুড়া থেকে মাসগ্রাম, অর্থাৎ যে তারকেশ্বর হয়ে যে হাওড়া পর্যন্ত রেল যাবে তার যে যোগাযোগ স্থল তা সম্পূর্ণ হয়ে এসেছে। এই সমস্ত বেশ কিছু কিন্তু সৌমিত্রর কাজে কিন্তু এখানকার যে সাধারণ মানুষ একদিকে কিন্তু প্রশংসা দিচ্ছে, অপরদিকে কিন্তু সৌমিত্র নতুন যে বিয়ে বা নতুন যে 14ই ফেব্রুয়ারি যে সৌমিত্রর যে সোশ্যাল মিডিয়া থেকে যে এক মহিলা, অর্থাৎ তিনি দাবি করেছেন যে সেই জায়গাতে যে তিনি ক্যাপশন দিয়েছিলেন, সেই জায়গাতে তিনি তার ওয়াইফ এবং সোনা যান বলে বলেছিলেন, সেই নিয়ে কিন্তু একটা কটাক্ষ চলছে, এবং বিষ্ণুপুরের মানুষ জানতে চাইছেন যে তিনি বিয়ে কবে করলেন। নতুন ভাবে তিনি 14ই ফেব্রুয়ারি যখন সমস্ত আমাদের এই বাংলার মানুষ এক কথায় ভ্যালেন্টাইন্স ডে ব্যস্ত ছিলেন, সেই নিয়েও কিন্তু একটা চা দোকান থেকে শুরু করে পাড়া, বাস এবং বিভিন্ন জায়গাতেই কিন্তু এই চর্চা চলছে। জানতে চাইছিলাম, বিষ্ণুপুর তো একটা মানে ধরো বিষ্ণুপুরের একটা ঘরানা আছে, একটা মন্দিরের শহর, তোমার কি মনে হচ্ছে ওইখানে তাঁত শিল্প যেভাবে ঘরে ঘরে যেই শিল্পটা ছিল আর কি, তো স্থানীয় শিল্পীরা বা যারা তাঁতিরা আছে তাদের জন্য তাদের জীবনে কোনো পরিবর্তন, অথবা
এই গোটা মন্দিরটাকে রাষ্ট্রীয় স্তরে অন্তর্রাষ্ট্রীয় স্তরে প্রচার করার জন্য একটা বা ট্যুরিজম স্পট হিসাবে ডেভেলপ করার জন্য বা বিষ্ণুপুর বাকি মুকুটমণিপুর বাঁকুড়ার যে পর্যটন স্থলগুলো আছে সেইগুলো নিয়ে একটা সার্কিট তৈরি করে তাকে ব্র্যান্ডিং করা এবং তার জন্য পর্যটকদেরকে আমন্ত্রণ করার জন্য যে কিছু করার প্রয়োজন ছিল, মানে আমি কি বলতে চাইছি দুটো লেভেলে। একটা লেভেল হচ্ছে যে একটা শিল্প, স্থানীয় বুনকরদের শিল্প, তাঁতিদের শিল্প একটা ছিল। বিষ্ণুপুরে সোনামুখী থেকেও আমরা এবং বিষ্ণুপুর থেকে শাড়ি আমাদের যখন আমরা বুকিং করতাম তখন আমরা করেছি, তার একটা রাজ্য জুড়ে দেশ জুড়ে একটা মানে ধরে নাও ডিমান্ড ছিল। এবং এই যে শহরটা, এই শহরটার একটা মন্দিরের শহর এবং একটা ঐতিহ্যবাহী একটা শহর। তো এই ক্ষেত্রে সাংসদ হিসাবে কোন কাজ কি তুমি সৌমিত্র খাঁয়ের কাছ থেকে উল্লেখযোগ্যভাবে পেয়েছো, বা তুমি তো স্থানীয় ছেলে, তুমি কি দেখছো যে এই দিকে কোনো কিছু প্রচারে বা প্রসারের জন্য সৌমিত্র খান ব্যক্তিগত কোনো উদ্যোগ নিয়েছে? একেবারে যে কথাটা আপনি বললেন না, সেইভাবে কিন্তু বিষ্ণুপুরের যে পুরনো অর্থাৎ বিষ্ণুপুরের যে ঘরানা সঙ্গীত তা কিন্তু একদম মুখ থুবড়ে পড়ে রয়েছে। এবং বিষ্ণুপুরের যে ঘরানা সঙ্গীত যা ভারত অর্থাৎ বিশ্বের দরবারে যদিও এই সঙ্গীতের নাম প্রচলন রয়েছে, কিন্তু এই ঘরানা যে সঙ্গীত তা কিন্তু বিষ্ণুপুরের মধ্যেই কোথাও যেন একটা মুখ থুবড়ে পড়ে রয়েছে। অপরদিকে যদি বালুচরী শাড়ির যে কথা আপনি বললেন, এই বালুচরী শাড়ির যে বিষয়, সেই বালুচরী শাড়ির যদি কথা বলতে হয় তাহলে কিন্তু আস্তে আস্তে করে বিষ্ণুপুরের এবং সোনামুখীতে এই দুই জায়গাতে কিন্তু বিভিন্ন তাঁতি বা তাঁতি সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করেন। বিষ্ণুপুরে বালুচরী শাড়ি এবং সোনামুখী যদি আমরা যাই তাহলে গামছা বা যে সমস্ত শাড়ি বা সুতোর যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তাতে কিন্তু খুব একটা বেশি তাদের যে অবস্থা তা কিন্তু উন্নতি বা হয়নি। বেশ কিছু কিন্তু তাঁতের ঘর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে কেউ রাজমিস্ত্রি, কেউ অন্য কাজ করতে যাচ্ছেন। এবং বিষ্ণুপুরে যে তাঁতের যে বালুচরী অর্থাৎ যে বিশ্ববিখ্যাত বা জগৎ খ্যাতি নাম ছিল, যেখানে জিআই ট্যাগ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেভাবে কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কোনোভাবেই এখনো পর্যন্ত সেইভাবে কোনো কিছু করা হয়নি। আরেকটা যে বিষয় আমি বলতে চাইবো যেটা হচ্ছে বিষ্ণুপুরের যে সব থেকে বড় সমস্যা অর্থাৎ বিষ্ণুপুরের যে ট্যুরিজম, সেই ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু পর্যটকরা বারবার এসে বিরক্ত বোধ করেন, কারণ বিষ্ণুপুরের মন্দির দিনের বেলাতে দেখা গেল রাত্রে বেলাতে কিন্তু সেইভাবে মন্দিরে কোনো আলো নেই। এবং বিষ্ণুপুরে যে রাসমঞ্চ অর্থাৎ যে রাসমঞ্চকে নিয়ে বিভিন্ন ডাক বিভাগ থেকে শুরু করে আপনার বিভিন্ন যে সমস্ত পর্যটন বিভাগে বড় বড় করে ছবি থিম করা হয়, সেটা কিন্তু ওই ছবি থিম বা ব্যানারের মধ্যেই সীমাবদ্ধ। রাত্রেবেলায় যদি দেখা হয় তাহলে একদম বিষ্ণুপুর কিন্তু পুরো অন্ধকার, যা কানা ঘর পর্যটকদের কাছে একটা পরিচিত, যেখানে বিভিন্ন জায়গাতে পর্যটকরা একদিন দুদিন স্টে করার ফলে হোটেল ব্যবসা থেকে শুরু করে দোকানদার এবং স্থানীয় যে বাজার যে চাঙ্গা হওয়ার কথা, কিন্তু পর্যটকদের যেহেতু 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে তাদেরকে সমস্ত মন্দির ঘুরে পুনরায় তাদেরকে ফিরে যেতে হয়। মুকুটমণিপুর কিংবা কলকাতা থেকে যারা আসেন তারা পুনরায় ট্রেনে করে বাড়ি ফিরে যায়। সেই জন্য কিন্তু পর্যটক ক্ষেত্রে রাত্রিবেলাতে কোনো কিছু আলো মন্দিরে না থাকার কারণে কিন্তু একদম সম্পূর্ণভাবেই বিষ্ণুপুরের যে পর্যটক তা থমকে পড়েছে, যা কিন্তু রাজ্য এবং কেন্দ্র কেউই কিন্তু এইদিকে নজর দিচ্ছে না। এবং বালুচরী শাড়ির ক্ষেত্রেও কিন্তু যে জিআই ট্যাগ লেগেছে, তার বেশ কিছু বালুচরী তাঁতিদেরকে নিয়ে বিভিন্ন সেমিনার, বিষ্ণুপুরে বিভিন্ন ফেস্টিভ্যাল বিভিন্ন ভাবেই রাজ্য সরকার কেন্দ্র সরকারের করলেও কিন্তু সেই জায়গাতে যারা প্রকৃতপক্ষে তাঁতি তাদের কিন্তু কোনো উপকার এখনো পর্যন্ত হয়নি। এমনটা কিন্তু বিভিন্ন তাঁত শিল্পী থেকে শুরু করে বিভিন্ন যারা পর্যটক রয়েছেন, বিষ্ণুপুরে যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন, তাদের কাছে কিন্তু এটা বারবার এই কথা কিন্তু উঠে আসে। শীতল, আমাকে একটা জায়গা তুমি বলো, আমরা বিজেপির কথা বলছিলাম, আমরা তারাও কি পরিস্থিতি, বামপন্থীদের কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কি মনে করছে? একেবারেই আপনি যে বিষয়টা বলছেন যে বামপন্থীর যে বিষয় অর্থাৎ বামপন্থী যিনি প্রার্থী রয়েছেন, যেখানে ইন্ডিয়া জোট নিয়ে একটা বারবার প্রশ্ন উঠে আসছে, সেই ইন্ডিয়া জোট কিন্তু যদিও বাইরে ইন্ডিয়া জোট, এই পশ্চিমবাংলায় কিন্তু ইন্ডিয়া জোটের যে প্রভাব অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একেবারেই নেই। যেখানে বিষ্ণুপুরের কংগ্রেসের যিনি সম্পাদক অর্থাৎ দেবু চ্যাটার্জি, তার সাথে আমরা গত 2 দিন আগেই
যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং সেই জায়গাতে দেবু চ্যাটার্জি তার কাছে যদি আমরা জানতে চাই যে তাদেরকে বামফ্রন্টের সাথে কিন্তু দেখা যাচ্ছে না কেন, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে তাদের যে কংগ্রেসের যে সমস্ত কর্মীরা রয়েছেন বা নেতৃত্বরা রয়েছেন দিল্লি থেকে কিন্তু এখনো পর্যন্ত বামপন্থীদের সাথে বা বামেদের সাথে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত মিছিল মিটিং এ নামতে বলা হয়নি। অপরদিকে আমি শীতলবাবু যিনি রয়েছেন আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাকেও আমরা প্রশ্ন করেছিলাম। আজই তিনি বিষ্ণুপুরে প্রচারে ছিলেন যে আপনাদের যে এই প্রচার বা মিছিল চলছে সেখানে কিন্তু কংগ্রেসকে কোনোভাবেই দেখা যাচ্ছে না এবং বিষ্ণুপুরে যে লোকসভা কেন্দ্রে যত এখনো পর্যন্ত অর্থাৎ আজ যে আমাদের এপ্রিলের 2 তারিখ যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত যে বিষ্ণুপুরের ব্যানার বা বিভিন্ন যে সমস্ত দেয়াল লিখন হয়েছে তাতে কিন্তু বাম কংগ্রেস যে জোট সেই কথা কিন্তু কোনো দেয়াল ফেস্টুল ব্যানারে লেখা নেই। অর্থাৎ একটা কথা স্পষ্ট বলাই যেতে পারে, শীতলবাবু তিনিও জানাচ্ছেন যে তাদের সাথে যোগাযোগ এখনো আমরা সেভাবে করে উঠতে পারিনি, কিন্তু এর মধ্যে কংগ্রেস আর এই বামেদের যে কথা দেবুবাবু এবং শীতলবাবু, যিনি দেবুবাবু কংগ্রেসের রয়েছেন, শীতলবাবু যিনি সিপিএম এর রয়েছেন, তাদের কথা থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে এখনো কিন্তু যে সমঝোতা বা তাদের যে একসাথে জোট লড়াই তা কিন্তু নেই। এটা কিন্তু স্পষ্ট সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শুরু হয়েছে, যেখানে সিপিএম এর প্রার্থী শীতলবাবু তিনি বলেছেন যে আমরা খুব দ্রুততার সাথেই তাদের সাথে আলোচনা করে নেব। যদিও তাদের একটা কথা বলাই যায় যে তারা এই সমঝোতা বা তাদের যদি জোট করেও নামতে নাও চায়, শীতলবাবু যে বক্তব্য কংগ্রেস যদি সেইভাবে নাও আসে, তাদের যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তাদের যে 95% যে সিপিএম এর যে শক্ত ঘাঁটি অর্থাৎ তাদের যে সমস্ত পুরনো কর্মী রয়েছেন যারা বসে পড়েছেন বাড়িতে, তারা কিন্তু তাদের সাথেই বেরোচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বিষ্ণুপুর কংগ্রেসের দেবু চ্যাটার্জি যিনি পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু বারবার জানিয়েছেন যে বামফ্রন্ট অর্থাৎ সিপিএম এর কাছ থেকে বিষ্ণুপুর বলুন বা জেলা স্তর থেকে তাদের কাছে কোনো আমন্ত্রণ পত্র আসেনি তাদেরকে যে মিছিল মিটিং এ বেরোতে হবে। এবং অপরদিকে সিপিএমও কিন্তু জানিয়েছেন যে কংগ্রেসের কাছ থেকে কিন্তু তাদের আমাদের কাছে সময়ের মর্যাদা আছে। অসিত, আমি ওয়ান লাইনার তোমার কাছে দুটো লোকের সম্পর্কে জানতে চাই খুব ছোট্ট করে, এক লাইনের মধ্যে। বিষ্ণুপুরের কথা হবে আর শ্যামদার কথা হবে না, এটা মনে হয় মানে অন্যায় হয়ে যাবে। আমি জানি গোটা পরিস্থিতিটা কি আছে না আছে। শ্যামদা শারীরিকভাবে কেমন আছে, রাজনৈতিকভাবে তো তুমি ব্যাখ্যা করবে। আর একজন নেতা বাঁকুড়াতে, তার একটা জামানা একটা ঘরানা দেখেছিলাম, অমিয় পাত্র। এই দুটো লোক কেমন আছে? আর খাতড়াতে তোমার যেটা হচ্ছে খাতড়ার যে নেতা আমাদের, তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি। এই তিনজনের এখন বর্তমান অবস্থা এক লাইনে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়। একদম সংক্ষেপে যদি বলা যায়, বিষ্ণুপুরের যিনি রাজনীতি চাণক্য ছিলেন অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ বাবুর যদি কথা বলতে হয় তাহলে কিন্তু তার শারীরিক এখন তিনি সুস্থতার মধ্যেই রয়েছেন, বাড়িতেই তিনি রয়েছেন, সেইভাবে তিনি কোথাও এখন এই মুহূর্তে বেরোচ্ছেন না এবং তিনি বাড়িতেই বসে রয়েছেন। বেশ কয়েকদিন আগে তিনি বিজেপিতে যাচ্ছেন এমন একটা গুঞ্জন হয়েছিল, আবার বেশ কিছু তৃণমূল সমর্থক তারাও কিন্তু একটা গুঞ্জন তুলেছিলেন যে শ্যামবাবু নাকি তৃণমূলে ফিরছেন, কিন্তু তিনি কোনো দলেই নেই, এখন তিনি বাড়িতেই রয়েছেন। আর যিনি অমিয় পাত্র রয়েছেন তার কথা যদি বলতে হয়, তিনি কিন্তু শীতলবাবুর হয়ে বিভিন্ন যে সমস্ত সোনামুখী এবং পাত্র স্যার, ইন্দ্রাস, এদিকে জয়পুর, কতুলপুর, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছেন তিনি কিন্তু শীতল কৈতব্যের সাথেই কিন্তু তিনি প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু তার যে দীর্ঘ বক্তব্য এখনো কিন্তু সেই দীর্ঘ বক্তব্য তিনি রাখছেন, যার ফলে কিন্তু কিছু কিছু জায়গাতে যে বাম যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু একটু তার কথাতে হতাশাগ্রস্ত হচ্ছেন, বলছেন যে কম কথা তার বক্তব্যের মধ্যে তুলে ধরতে, কারণ এখন যে বিধিনিষেধ রয়েছে খাতড়ার যার কথা বলতে চাইছি, খাতড়াতে তিনি তার মতন করে রাজনৈতিক পরিস্থিতি বা তার যে বিষয় তিনি করছেন সেইভাবে তারা এখন পর্যন্ত খাতড়াতে যে বিষয় সেই বিষয় সঠিকভাবে বোঝা যাচ্ছে না। যেহেতু বিষ্ণুপুর লোকসভা নিয়ে আমি ব্যস্ত রয়েছি, তাই খাতড়ার দিকটা খুব একটা বেশি তুলে ধরতে আপনার কাছে এই মুহূর্তে হয়তো আমি পারলাম না বা দর্শকদের কাছে সমস্ত তথ্য তুলে ধরার জন্য। দাদা, আমরা আমাদের সময়ের একদম শেষ।
কিন্তু আলোচনা আর নিয়ে যাওয়ার মতন কোনো জায়গা নেই। কিন্তু আমরা আজকে যে জেলাগুলিকে, যে জেলার তথ্য মানুষের সামনে তুলে ধরলাম, জনগণের সামনে তুলে ধরলাম, চেষ্টা করব আগামীকাল আরো বেশ কিছু জেলা আছে সেই জেলাতে এই লোকসভায় দখলদারি সংক্রান্ত বিষয়ে কোন দল কোন জায়গায় কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে তা পুরনো নিয়ে নেতাগুলোকে আলোচনা করার জন্য মনে করলে এবং কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেটা তুলে ধরার জন্য আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার। খুব ভালো থাকবেন আপনারা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।